এই পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এখান থেকে অনেক প্রবলেমেটিক প্রশ্ন আসে জুডিশিয়ারি প্লাস একাডেমিকে। যদিও আমার আসলে পড়াতে ইচ্ছা করছে না, তোমার আপা তো ভালো পড়ায়, আমার এখানে থেকে কি হবে, আমি বরং চলেই যাই। কি বলো তোমরা? আচ্ছা যাই হোক, আমি পড়াবো না তোমাদের, তোমাদের একটা প্রশ্ন ধরি, কুইজ। পড়ানোর ভিতরে একটু মজা করা উচিত। তো তোমাদের একটা খুবই সিলি প্রশ্ন ধরি। আচ্ছা বলো তো, বর্তমানে সংবিধানে কয়টা আর্টিকেল কার্যকর আছে? যে উত্তর দিতে পারবো তাকে একটা টফি খাওয়াবো। কেউ আনসার দাও। কয়টা আর্টিকেল কার্যকর আছে? সংবিধানে তো আর্টিকেল আছে 153টা, তো কয়টা কার্যকর আছে এটা ভাইয়েরা জিজ্ঞেস করছে, একটু কেউ জানো? কেউ রেসপন্স করো। আচ্ছা না ভাই, এটা জানা নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই সেটা তোমরা হচ্ছে কি বোর হচ্ছে নাকি? একটু মাঝে মাঝে রেসপন্স করবা। তোমরা যখন রেসপন্স করো তাহলে কিন্তু ভাই আপুদের ভালো লাগবে যে না রেসপন্স করতেছে, তাহলে আমাকে শুনতেছে। আচ্ছা শোনো, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যামেন্ডমেন্ট হয়ে মোটামুটি আমাদের এখন সংবিধানে 166টা আর্টিকেল আছে। ঠিক আছে, 166টা আর্টিকেল আছে, এটা একটু লিখে নাও। যাই হোক, তো আমরা শুরু করব। তো আমাদের মোটামুটি ফার্স্ট পার্টটা কমপ্লিট। এটা একটু বলি যে 166টা কিভাবে। আমরা কিন্তু নর্মালি জানি 153, কিন্তু এই যে আমরা সাতের ক, সাতের খ এগুলা ধরে ধরে এগুলা অ্যাড হয়ে হয়ে 166টা হয়েছে। আমরা কিন্তু এমনি হচ্ছে ধরে রাখি যে 7 পর্যন্ত অনুচ্ছেদ, কিন্তু সাতের ক হয়েছে অ্যাড, সাতের খ হয়েছে অ্যাড, তো এখানেই তো দুইটা অ্যাড হয়ে গেল, তাই না? এভাবে করে 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 166টা। 2 এর ক, 4 এর ক এর ভিতরে আরো আছে, যাই হোক। তো আমি শুরু করতেছি তোমাদের সেকেন্ড পার্ট থেকে। আমাদের সেকেন্ড পার্টে আর্টিকেল হচ্ছে 8 থেকে 25। 8 থেকে 25 এতগুলো আর্টিকেল আছে আমাদের সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্টে আমরা শুরু করতেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটাকে সংক্ষেপে বলে এফপিএসপি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আর আমাদের থার্ড পার্টে আছে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো এটা হচ্ছে, এগুলা দুইটাই হচ্ছে তোমার মানবাধিকার, বাট একটাকে কার্যকর করা যাচ্ছে আর একটাকে কার্যকর করা যাচ্ছে না। যেমন হচ্ছে তোমার সেকেন্ড পার্টের রাইটগুলোর জন্য আমরা মামলা করতে পারি না। যে আমার দেখা গেলো সেকেন্ড পার্টের খাদ্যর অধিকার আছে, আর্টিকেল 15 বেসিক নেসেসিটিস। তো নান অফ দ্য বেসিক নেসেসিটিস এর জন্য আমরা মামলা করতে পারবো না, এটা বাধাগ্রস্ত করা আছে 8-2 দ্বারা। তবে মৌলিক অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে আমরা মামলা করতে পারছি, বা এটা সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করতে পারছে। তাহলে আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, এই যে এই অধিকারগুলো আসলে আমাদের সংবিধানে কেমনে আসলো, সেকেন্ড পার্ট থার্ড পার্ট, আর এটা কেন আলাদা, এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটা তোমরা একটু ইনফরমেশন যেগুলো বলবো একটু লিখে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে যতগুলো মূল মানবাধিকার আছে, আমি বললাম যে আমাদের দুই পার্টে যতগুলো অধিকার আছে মানবাধিকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড পার্টের অধিকারগুলো ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু আবার এই সবগুলো মিলায় হিউম্যান রাইটস, মানবাধিকার। এখন এই মানবাধিকারগুলো কোথা থেকে আসছে, বা আমাদের পৃথিবীতে কয়টা মানবাধিকার আছে স্বীকৃত? আমাদের পৃথিবীতে এখন স্বীকৃত মানবাধিকার হচ্ছে 27টা, টোটাল নাম্বার হচ্ছে 27। এগুলো আসছে কোত্থেকে? এগুলো আসছে হচ্ছে জাতিসংঘ থেকে, জাতিসংঘের একটা ঘোষণার মধ্য দিয়ে। ঠিক আছে, এই ঘোষণাটার নাম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস। এটা একটু লিখে নাও, ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, সংক্ষেপে ইউডিএইচআর, 1948, 1948। এটা গৃহীত হয় হচ্ছে 10 ডিসেম্বর, 10ই ডিসেম্বর এটা
গৃহীত হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। তো তাইলে আমরা সোর্সটা পেয়ে গেলাম যে ইউডিএইচআর থেকে আমাদের এই সংবিধানের অধিকারগুলো আসছে। সেকেন্ড পার্ট, থার্ড পার্টের যে অধিকারগুলো আছে দুইটাই আসছে ইউডিএইচআর থেকে। এখন তোমাদের একটা জিনিস বলি, খুবই কমন সেন্সের উত্তর, সেটা হচ্ছে ঘোষণা মানে কোন বিষয়গুলো আসলে আইন দ্বারা বলবৎ করা যায় আর কোনগুলো করা যায় না। সবকিছু আইন দ্বারা বলবৎ করা যায় না। যেটা করা যায় না সেটা হচ্ছে ডিক্লারেশন, শুধুমাত্র ঘোষণা। যেমন আমরা এটা ইউডিএইচআর পড়ার ক্ষেত্রে আমরা পড়তেছি যে ইউনিভার্সাল ডিক্লারেশন, আমি মানে মুখে মুখে বলে দিছি একটা বা জাস্ট ঘোষণা করে দিছি। এখন এই ঘোষণাটা কেউ মানতে বাধ্য কি বাধ্য না সেটাও তো বুঝতে হবে না। আমি বলে দিলাম আর তো মানে এটার তো সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। তো আইন অনুযায়ী হচ্ছে ঘোষণাটা কেউ মানতে বাধ্য না, তবে চাইলে মানতে পারে, অসুবিধা নেই। কিন্তু এভাবে বলা যাবে না যে ভাই তুমি ঘোষণাটা মানলে না কেন, তোমার বিরুদ্ধে আমি মামলা করব। এটা করা যাবে না। ঘোষণা কেউ মানতে বাধ্য থাকে না। তাইলে এতগুলা সুন্দর সুন্দর অধিকার এনে যে একটা ঘোষণা দিয়ে দিল জাতিসংঘ, তাহলে কি এটা এভাবেই থাকবে? আসলে এটা এভাবে থাকেনি। এই অধিকারগুলোকে কার্যকারিতা বা লিগাল এনফোর্সিবিলিটি, আইনগত কার্যকারিতা বা বাধ্যবাধকতা, ঠিক আছে, আইনগত একটা বাধ্যবাধকতা দেওয়ার জন্য, মানে যারা এই দেখা গেল ট্রিটিগুলো অনুমোদন করেছে তারা এগুলো মানতে বাধ্য থাকবে, এরকম একটা ব্যবস্থা করার জন্য দুটো কোভেন্যান্ট আনা হয়। তো আমি আরেকটু পিছনে যাই, যেটা বলছিলাম যে কিছু কিছু বিষয় আইনগতভাবে বাধ্য করা যায়, কিছু কিছু করা যায় না। যেটা করা যায় না সেটা হচ্ছে ডিক্লারেশন। কোন রকম ঘোষণায় আইন দ্বারা বাধ্য করা যায় না। তবে কি বাধ্য করা যায়, এটা হচ্ছে বিষয়। বাধ্য করা যায় হচ্ছে, একটু লিখে নাও, ট্রিটি, প্যাক্ট, ট্রিটি, হ্যাঁ চুক্তি, তারপর হচ্ছে MOU, তারপর হচ্ছে প্যাক্ট, কোভেন্যান্ট, এগুলা এগুলো হচ্ছে তোমার বাধ্য করা যায়। কোন স্টেট যদি এটা গ্রহণ করে তাহলে তাদেরকে এটা মানতে বাধ্য করানো যাবে। এখন তাইলে এই ঘোষণাটাকে কি করা হলো পরবর্তীতে? পরবর্তীতে যেটা করা হলো, দুটা কোভেন্যান্ট পাস করা হলো। কোভেন্যান্ট আমরা এই যে বললাম মাত্রই যে এটার লিগাল এনফোর্সিবিলিটি আছে। তাইলে 1966-এ 1966 সালে দুইটা কোভেন্যান্ট পাস করা হলো বা অনুমোদন করা হলো, যাই হোক। সেটা হচ্ছে, সংক্ষেপে বলি আগে, একটা হচ্ছে ICES ICESCR 1966, আর একটা হচ্ছে ICCPR ICCPR, সব একসাথে লেখো। তো এই দুটো আলাদা কভেন্যান্ট গৃহীত হইল 1966-এ। আর এই কোভেন্যান্ট দ্বারা যে অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হলো সেগুলা, এই কোভেন্যান্টগুলো যারা অনুমোদন করছে, জাতিসংঘ থেকে তো এগুলা মনে করো যে তোমার কোভেন্যান্ট তৈরি করে দিছে, তারপরে কি বা জাতিসংঘ আহ্বান জানাইছে যে কারা কারা এগুলা মানে গ্রহণ করতে চায়। তো সেক্ষেত্রে যেসব পার্টিরা এগুলা অনুমোদন করছে, প্রথমে হচ্ছে এই ট্রিটিতে সিগনেচার করতে হয় ফরেন মিনিস্ট্রি কর্তৃক। সিগনেচার করে দিলে সেটা সিগনেটরি স্টেট হইল, মানে শুধু সিগনেচার পর্যন্ত। কিন্তু তখন ওই এই স্টেট এটা মানতে বাধ্য সিগনেচার করলেই। কিন্তু এটা আমরা আমাদের সর্বোচ্চ আইন বা দেশের অন্য কোনো আইনে প্রয়োগ করবো কিনা সেটা করতে হলে পার্লামেন্ট কর্তৃক আবার এটা পাশ হতে হয়। তখন যখন পার্লামেন্ট কর্তৃক পাশ হয়ে গেল, তখন সেটা তাদের ডোমেস্টিক আইনেও এটা অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করতে বাধ্য থাকবে। তো আমরা এটা এই যে ICESCR এটা আমরা অনুমোদন করছিলাম পার্লামেন্ট কর্তৃক 1998 সালে। আর ICCPR যেটা আছে ওইটা 2000 সালে অনুমোদন করি আমরা। তাহলে কি আমরা এই দুই ভাগের অধিকারগুলো মানতে এখন বাধ্য। তো এখন দুই পার্টের কোন অধিকার কোথা থেকে আসছে? এই সেকেন্ড পার্টের অধিকারগুলো আসছে হচ্ছে ICESCR থেকে। এটার পুরো মিনিংটা কি জানো? সেটা হচ্ছে, আমি নিজেই তো গুলাই ফেলি, ওয়েট, ICESCR তো ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস।
তোমরা কি শুনতেছো বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? রেসপন্স করো। বেশি কঠিন জি ভাই, লাগছে? শোনা যাচ্ছে। বুঝতে পারছো কি? বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, একটু হ্যাঁ, এটা একটু কঠিন তো। এটা একটু হচ্ছে একটু তোমরা আসলে যখন প্রশ্ন করো যে ভাই আমি এভাবে বুঝতেছি না, আরেকটু সরল ভাবে বলেন। আমি বলে দিচ্ছি, আবার সামারি আরেকটু করে দিব সরল লাস্টে করে গিয়ে। বলেন, হ্যাঁ। সামারি কি বলে দিব আরেকটু, সেটা হচ্ছে এগুলো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, সে একাডেমিক হোক আর জুডিশিয়ারি, একাডেমিকে লিখলে এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। আমরা তখন যদি এগুলো জানতাম তাহলে লিখে আসতাম, জানতাম না কিছুই। এখন হচ্ছে, তো এই যেটা কোভেনেন্ট, সেটা হচ্ছে আইসিএসসিআর, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। তো এটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার। এটা আমাদের সেকেন্ড পার্টে অ্যাড করা আছে। তো এই এই ধরনের অধিকারগুলো, এটা হচ্ছে সমাজতান্ত্রিক কান্ট্রিতে এগুলো প্রযোজ্য। তখন সমাজতান্ত্রিক কান্ট্রির অধিকারগুলো হচ্ছে এগুলা বেসিক্যালি, যেমন অর্থনৈতিক অধিকার। মানে ব্যাপার হচ্ছে যে আমি গরিব থাকবো না, আমাকেও আরেকজনের মতো দেখা গেলো অর্থনৈতিক স্বাবলম্বী করে দিবে রাষ্ট্র। আমার যতটুকু প্রয়োজন আমার জীবন ধারণের জন্য, আমি ইনকাম না করলে রাষ্ট্র আমাকে দিবে। তো এটা বাংলাদেশের তো সক্ষমতা নাই না, বাংলাদেশ তো পুঁজিবাদী কান্ট্রি। এখন এই অধিকারগুলো দ্বিতীয় পার্টে এই কারণেই রাখা হয়েছে, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের এখনো সক্ষমতা আসেনি এগুলা কার্যকর করার জন্য। যে কারণে 8-2 বলে দেওয়া আছে, আমরা পড়বো যে এগুলো আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। এই যে আইসিইএস সিআর সিআর থেকে যে অধিকারগুলো আমাদের আসছে, এটা হচ্ছে টোটাল 6টা অধিকার আমাদের সংবিধানে আছে। এই ধরনের 6টা অধিকার আইসিইএস সিআর থেকে যে 6টা অধিকার আসছে, সেটা হচ্ছে 15 আর 23-এ বলা আছে। একটু ফুটনোট রাখো, আমি বিস্তারিত আগাচ্ছি। আইসিইএস সিআর থেকে যে অধিকারগুলো আসছে, সেগুলো আমাদের আর্টিকেল 15 আর 23-এর কতে বলা আছে। 15 আর 23-এর ক, এই দুইটা একটু জাস্ট নোট ডাউন করে দেবো। আর আইসিসি পিআর থেকে আমাদের সংবিধানে থার্ড পার্টে আমাদের মৌলিক অধিকার যেটা, সেখানে আসছে 17টা অধিকার। কিন্তু আমাদের মৌলিক অধিকার টোটাল 18টা। একটা আমরা নিজেরা বানাই নিছি, সেটা হচ্ছে ওই যে রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কোনো পুরস্কার টুরস্কার আমরা গ্রহণ করতে পারবো না, ওইটা আর আর্টিকেল আইসিসি, 33। হ্যাঁ আইসিসি হুম। না 32-তে। আর্টিকেল 30 মনে হয়, 33 না, সরি, আচ্ছা 30 তাহলে মনে তাই হয়। হবে, এটা যেতে হবে। 30। এখন ব্যাপার হচ্ছে যে, তাহলে আইসিসি পিআর থেকে আমরা টোটাল 17টা অধিকার নিছি এবং একটা আমরা অ্যাডাপ্ট করে 18টা মৌলিক অধিকার বানাই ফেলছি। এটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমি এটা আবার সামারি করব। সামারিটা আমি করি, তারপরে প্রশ্ন থাকলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা বললাম যে আমাদের এই দুই পার্টের অধিকারগুলো কোত্থেকে আসছে। আসছে হচ্ছে এটা আসছে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর 1948, এই ঘোষণার মাধ্যমে। পরে দেখলো যে ঘোষণার কোনো কার্যকারিতা নেই। এই কার্যকারিতা দেওয়ার জন্য দুইটা চুক্তি করলো, সহজ কথায় চুক্তি বা কোভেনেন্ট। মানে এই চুক্তিগুলো পক্ষরা যদি সাইন করে তাহলে চুক্তির একটা পার্টি হয়ে গেল। তখন চুক্তি, তুমি যদি একটা পক্ষ হও তখন তুমি চুক্তি মানতে বাধ্য না। এটা হচ্ছে সিম্পল কথা, যে তুমি যখন চুক্তির একটা পক্ষ হবা সিগনেচার করে, তখন সেগুলো মানতে বাধ্য হয়ে যাবা। তো সেইভাবে আমরা সিগনেচার, মানে 1998 সালে 2000 সালে পর্যায়ক্রমে দুটা কভিনেন্ট সিগনেচার করে ফেললাম। তার ফলে আমরা এগুলো মানতে বাধ্য থাকলাম। তো সেখান থেকে আমাদের অধিকারগুলো আসলো। আইসিএসসিআর থেকে সেকেন্ড পার্টে আসলো 6টা অধিকার, যদিও আরো অনেকগুলো আছে আমাদের, সেগুলো আমরা নিজেরা আরো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে অ্যাডপ্ট করছি। কিন্তু আইসিএসসিআর থেকে সেকেন্ড পার্টে 6টা অধিকার আমরা নিছি, আর্টিকেল 15 আর আর্টিকেল 23-এর ক। আর থার্ড পার্টে যে অধিকারগুলো আছে বললাম, আইসিসি পিআর থেকে নিছি আমরা 17টা অধিকার। ঠিক আছে, এটা একটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অন হিউম্যান রাইটস। এখন বলো এর ভিতরে তোমাদের কি বুঝতে অসুবিধা আছে, তারপর আমি প্রসিড করব। বা কিছু লিখতে পারোনি, আবার রিপিট করতে হবে কিনা, এগুলো কিন্তু একদম ভাই বেসিক। আমি হ্যাঁ আমার বলো। ফোনটা অফ হয়ে গেছে, আমি ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। হ্যাঁ, বলছি ডিক্লারেশন আর প্রোক্লেমেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রোক্লামেশন ডিক্লারেশন এন্ড নাকি কনভেনশন। কোভেনেন্ট কোনটা? না, কোভেনেন্ট নাকি কনভেনশন? প্রোক্লেমেশন, ডিক্লারেশন। বুঝি হ্যাঁ, নাই, আবার একটু বল। কোভেনেন্ট। বলছি প্রোক্লেমেশন এন্ড ডিক্লারেশনের মধ্যে পার্থক্য, ডিক্লারেশন এন্ড প্রোক্লেমেশন। আচ্ছা,
দুইটা একেবারে মানে কিছুটা সিনোনিমাস। ডিক্লারেশন মানে ঘোষণা, আর প্রোক্লামেশন এটা তোমার ডিপেন্ডস আমি কোন শব্দটা কোথায় ব্যবহার করছি, কোন ইনস্ট্রুমেন্টে। যেহেতু আমাদের ইউডিএইচআর এর ডিক্লারেশন শব্দটা ব্যবহার করা হয়েছে, তো এটা জাস্ট মেয়ার একটা ঘোষণা ছিল যে আমরা এতগুলো হিউম্যান রাইটস এগুলো মানতে হবে, এগুলো হচ্ছে মানুষের অধিকার যেগুলো আসলে সবার রক্ষা করে চলা উচিত। ইউডিএইচআর এ এটা ঘোষণা দেওয়া হলো। আর আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা ছিল, আমরা যে স্বাধীনতাটা অর্জন করছি, মানে আমরা স্বাধীনতাটা যে ঘোষণা করছি, সেইটার একটা ঘোষণা দিয়ে আমরা একটা গ্যাজেট আমরা বের করছি। এটা ছিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো ওইটা ডিক্লারেশন অফ প্রোক্লামেশন তোমার ওয়ার্ড দুটো একেবারে সিনোনিমাস, বাট ডিপেন্ডস করতেছে আমি কোনটা কোথায় ব্যবহার করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এছাড়া আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না খুব বেশি ডিফারেন্স আছে, তবে আমার যদি এইটার বিষয়ে আরো কিছু জানি আমি জানাবো তোমাদের। ওকে ফাইন। তো যতটুকু পড়লাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে অসুবিধা আছে কিনা? ইনস্ট্রুমেন্ট গুলোর নাম কি তোমরা নোট ডাউন করে নিছো? শোনা যায়? রেসপন্স করো। আচ্ছা সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি। আইসিসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড পার্টে আসছে। এবার বলো, কোনো প্রশ্ন আছে? না থাকলে কিন্তু আমি আগাই যাবো, তোমাদেরই লস প্রশ্ন না করলে। যাই হোক, না বলছি আচ্ছা, কি ডিক্লারেশন আর প্রোক্লামেশনের মধ্যে ওদের পার্থক্য মানে বললো আর কি, আমি প্রথমে বুঝতে পারিনি। তো এখানে মনে হয় একটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্থক্য দেয়া যেতে পারে যে ডিক্লারেশন ঘোষণা করতে পারে কোনো ব্যক্তিও করতে পারে, কোনো সংগঠন করতে পারে, বা কোনো সংস্থা করতে পারে। তোমার হচ্ছে আন্তর্জাতিক সংস্থা করতে পারে, সরকার করতে পারে। আর প্রোক্লামেশন মেবি শুধুমাত্র সরকার, রাষ্ট্রপ্রধান বা আদালত হচ্ছে ঘোষণা করতে পারে। মানে আমার হচ্ছে স্বল্প জ্ঞান নিয়ে আমি হয়তো এতটুকুই পার্থক্য বললাম, জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত। না এটা একটা ভ্যালিড পয়েন্ট, তোমরা এটা আপনি নোট করে রেখে দিতে পারো। হ্যাঁ বলো, কেউ কিছু ডিক্লারেশন বলতে না। তোমার ব্যক্তি। ভাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে সেই অনুচ্ছেদ থেকে মানে সেই অনুচ্ছেদের 153টা অনুচ্ছেদের মধ্যে বর্তমানে কয়টা অনুচ্ছেদের কার্যকর আছে বা প্রচলিত আছে, এটা আনসারটা খেয়াল করে নেই। আচ্ছা ওইটা হচ্ছে তোমার কার্যকর আছে মানে কি, আমাদের সংবিধানে কয়টা অনুচ্ছেদ এখন লেখা আছে, সহজ কথা 166টা। তার ভিতরে আমাদের যে ন্যায়পাল আছে ওইটা তো কার্যকর করা নাই, আর্টিকেল 77। তো ওই আর কি, আমি এটা জাস্ট বললাম যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের কিছু আর্টিকেল নতুন করে যোগ হয়েছে, সবগুলো মিলায়ে সংখ্যাটা দাঁড়ায় 166। আচ্ছা ওই ভাই, ওই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর কি সংবিধানের কোনো চেঞ্জ হয়েছে? না এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি, তবে একটা আমাদের 15তম সংশোধনী ওইটা আংশিক বাতিল করছে হাইকোর্ট, সেটার এখনো গ্যাজেট হয়নি। সেটা পার্লামেন্ট আসতে হবে, অনুমোদন হইতে হবে তারপর। সে 15তমতে কি চেঞ্জ আসছে আমি সেটা তোমাদের পর্যায়ক্রমে বলে দিব। 15তম সংশোধনী যদি বাতিল হয় তাহলে অনেক কিছুই বাতিল হবে, বুঝতে পারছো? এই যে 7-এর ক 7-এর খ আমরা পড়লাম, এদিকে তফসিল আছে অনেকগুলো, বঙ্গবন্ধুর এই যে সেকশন গুলো রিলেটেড, এগুলো অনেক কিছু হতে পারে। আচ্ছা আমি প্রসিড করি তাহলে। এখন আমি সেকেন্ড পার্টে ঢুকে যাচ্ছি। আমাদের যে লিগ্যাল হিস্ট্রিটা ছিল সেকেন্ড পার্টে সেটা বলে আসছি। অবশ্যই তোমরা পরীক্ষায় এই কথাগুলো রিলেট করার চেষ্টা করবা। তো আমাদের যেটা আচ্ছা, বললাম, এটার সাথে আমি একটু বলি, আমি একটু জিস্ট বলে নেই ওদের, হয়তো বা ওদের মাথায় একটু সমস্যা হতে পারে যে হচ্ছে এত না ওরা বড় বড় বুঝছে, এটা হিস্টোরি। অ্যাডজাস্ট করা লাগবে না, হ্যাঁ, আমি আগাই আচ্ছা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে। আমাদের 8 থেকে 25 আছে, এটা একটু বলি। সেকেন্ড পার্ট, এখানে কিছু কিছু আর্টিকেল আছে, সেটা কিছু কিছু সুনির্দিষ্ট ন্যাচারের, এটা একটু নোট করে রাখার চেষ্টা করো। আমি তোমাদের এমনিতে নোট দিব, সমস্যা নাই। আর্টিকেল 9, 13, 15, 16, 19, 20
এই আর্টিকেলগুলো হচ্ছে অর্থনৈতিক আদর্শ, মানে টোটালি আমাদের সংবিধানে যে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত যে বিধানগুলো আছে সেগুলা এই আর্টিকেলগুলো থেকে প্রতিফলিত হয়। সেগুলো কি আমি আবার রিপিট করছি: 9, 13, 15, 16, 19, 20 এগুলো হচ্ছে কি অর্থনৈতিক আদর্শ, এই নীতিটা প্রতিফলিত হচ্ছে। তারপর আর্টিকেল 14, 17, 18 ও 19 এগুলো হচ্ছে সামাজিক আদর্শ। সামাজিক আদর্শ সম্পর্কিত যে নীতিটা সেটাই প্রতিফলিত হচ্ছে এই আর্টিকেলগুলোতে। আর থাকে হচ্ছে 11, 19, 22 ও 24। আবারও বলছি 11, 19, 22, 24 এই আর্টিকেলগুলা একটা গুরুত্বপূর্ণ নীতি প্রতিফলিত করছে, তা হলো আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক নীতি। এটা কি? আইন ও শাসন ব্যবস্থার সংস্কারমূলক নীতি। আর আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 25। এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত যে আদর্শ সেই নীতিটাই প্রতিফলিত হয়েছে আর্টিকেল 25-এ। আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 25। আচ্ছা, তো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সবাই মোটামুটি চা কফি টফি খায় অ্যাক্টিভ হয়ে যাও। এখন যেটা আমি পড়াতে যাব এটা মোটামুটি তোমাদের যেমনই আসুক, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা খুবই একাডেমিক একটা রিপিটেড প্রশ্ন। সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা আদালত দ্বারা বলবৎযোগ্য কি যোগ্য না, এটার পক্ষে বিপক্ষে যুক্তি টুক্তি দাও বা মামলার কেস রেফারেন্স দাও। তো এটা আমি কয়েকটা বই থেকে খুব সুন্দরভাবে একটা মামলা নোট ডাউন করছি। এটা খুব সুন্দরভাবে তোমরা যদি পয়েন্ট আউট করে দিয়ে আসতে পারো, সেটা জুডিশিয়ারি হোক বা একাডেমিক, খুবই ভালো হবে। সে মামলাটা হচ্ছে, প্রথমে প্রশ্নটা একটু তোমরা বুঝো। ইফ এনি ল ইজ ইনঅ্যাক্টেড ভায়োলেটিং এনি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, কি বলছে আবার বোঝো। ইফ এনি ল ইজ ইনঅ্যাক্টেড ভায়োলেটিং এনি অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দেন হোয়াট উড বি ইটস স্ট্যাটাস। তো বাংলা করে বলি, যদি কোনো আইন এই এফপিএসপি ভায়োলেট করে প্রণয়ন করা হয়, তাহলে সে আইনটার স্ট্যাটাস কি হবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। এখন আমি সুন্দর করে বলি যে এটার উত্তর কি হবে। এটা কিন্তু তোমাদের ভাই একাডেমিক প্রশ্নটা আরেকবার প্রশ্নটা বুঝি না। একটু আরেকবার বললে ভালো হয় ভাই। হ্যাঁ, প্রশ্নটা আমি আবার বলছি। ইফ এনি ল ইজ ইনঅ্যাক্টেড ভায়োলেটিং এনি অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দেন হোয়াট উড বি ইটস স্ট্যাটাস। এটা কি হবে? এটা উত্তরটা তোমরা খুব ভালো মতো একটু শোনো। এটা একটা মামলা আছে, সেটা হচ্ছে আহসানুল্লাহ ভার্সেস বাংলাদেশ। AHASANNULLAH আহসানুল্লাহ ভার্সেস বাংলাদেশ 1992 সালের মামলা। খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিও সবাই। তো এখানে যখন মামলাটা করা হলো, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা বলি। আমাদের এই মামলা আরো একটা নামে পরিচিত, সেটাও বলি। প্রথম যেটা বললাম, এটা হচ্ছে অরিজিনাল মামলার নাম। যখন এটা আপিলে যায়, তখন যে আপিল করে তার নামটা মামলার শুরুতে চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে অরিজিনাল মামলা, মানে প্রথম আদালতে যে মামলাটা করা হয় সেটা হচ্ছে তোমার বললাম আহসানুল্লাহ ভার্সেস বাংলাদেশ। পরে আপিল করা হয়, আপিলে গিয়ে মামলাটার নাম দাঁড়ায় কুদরত। এটা আমি নাম বলে দিব, তোমাদের গ্রুপে লিখে দিব না, এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নাই। কুদরত ই ইলাহি পনির, কুদরত ই ইলাহি পনির অ্যান্ড আদার্স ভার্সেস বাংলাদেশ 44 DLR, এটা আমি দিয়ে দিব না। তো এই মামলাটা হচ্ছে আপিলে যায়, আপিলে গিয়ে মামলাটার রায় এরকম দাঁড়ায়। তো এইটা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আমি তোমাদের বলি। সেটা হচ্ছে আমাদের যে উপজেলা পরিষদটা আছে, এই উপজেলা পরিষদ আগেও ছিল, এখনো আছে।
তো এই উপজেলা পরিষদটা বিএনপি সরকার 1992 সালে যখন ক্ষমতায় আসে তখন এটা বাতিল করে দেয়। অ্যাবলিশ দ্য উপজেলা পরিষদ, ইলেক্টেড উপজেলা পরিষদ, মানে এই যে নির্বাচনের মাধ্যমে যে উপজেলা পরিষদটা গঠন হয় সারা বাংলাদেশে এই উপজেলা পরিষদটা বাতিল করে দেয়। তো এবং এই যে উপজেলা পরিষদের যে ক্ষমতাটা এটা গভর্নমেন্টকে অর্পিত করে দেয়, অর্পণ করে দেয়। ভেস্টেড ইন দ্য গভর্নমেন্ট অল রাইটস, পাওয়ার্স, অথরিটিস, প্রিভিলেজেস অব দ্য উপজেলা পরিষদ। তো এটা দিয়ে দেয় বিএনপি সরকার, এটা দিয়ে দিল। ইলেকটেড যারা চেয়ারম্যান ছিল, ধরো আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সরকার ক্ষমতায় আসছে, হুট করে বলে দিল তোমার চেয়ারম্যানশিপ বাতিল, তোমার পাওয়ার সব আমি নিয়ে নিলাম। তখন কি, আমি দেখা গেল যে টাকা পয়সাটা খরচ করে 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের ইলেকশন করছে, আল্লাহ রে আল্লাহ কি করলো। তারপরে আমি কি করলাম, আমি তো সংক্ষুব্ধ হয়ে গেলাম, খুব মন খারাপ আমার। আমি এবার হাইকোর্টে যাই রিট করে দিলাম যে কেন এই আইন বাতিল হবে না। ঠিক আছে, তো যাই হোক, তখন সেই সময় কিছু চেয়ারম্যান গিয়ে হাইকোর্টে রিট করে দিল এই আইনের ভ্যালিডিটি দিয়ে। ও সরি, একটা কথা ভুলে গেছি, এটা একটা আইন দ্বারাই বাতিল করে দেয়, সেটা হচ্ছে উপজেলা পরিষদ, হ্যাঁ, উপজেলা পরিষদ অ্যাক্ট 1992। ঠিক আছে, এটা 1992 সালের আইন দ্বারা বাতিল করে দেওয়া হয়। তো এই আইনের ভ্যালিডিটি চ্যালেঞ্জ করে রিট করে কিছু চেয়ারম্যান। তো তখন এই আদালত কিছু পয়েন্ট যুক্তিতর্কের মাধ্যমে শুনানি করে। সে পয়েন্টগুলো কি ছিল, হাইকোর্ট ডিভিশনের মামলাটা বলছি। প্রথমে হাইকোর্টে রিট করলো, সেই রিটের শুনানিতে বিচারপতি নাইমুদ্দিন আহমেদ, এই বিচারপতিদের নাম বলার আগে একটা সুন্দরভাবে সম্বোধন করতে হয়, সেটা হচ্ছে হিজ লর্ডশিপ জাস্টিস নাইমুদ্দিন আহমেদ, এভাবে বলবো সবসময়। ঠিক আছে, তো হিজ লর্ডশিপ জাস্টিস নাইমুদ্দিন আহমেদ উনি বললেন যে 3টা সিচুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই রিটের পরিপ্রেক্ষিতে। প্রথম সিচুয়েশনটা কি, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট মে নট, প্রথম পয়েন্ট আমি বলছি, দ্য গভর্নমেন্ট মে নট ইমপ্লিমেন্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বাই মেকিং লেজিসলেশন অর এক্সিকিউটিভ অ্যাকশন। কি বললো, গভর্নমেন্ট মে নট ইমপ্লিমেন্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বাই মেকিং লেজিসলেশন। তো এখানে যেটা কথা বলছে যে সরকার আইন প্রণয়ন করে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে এটাকে কার্যকর করতে নাও পারে, বা করতে পারে কিনা, এটা এরকম একটা প্রশ্ন তুললো যে সরকার বাধ্য কিনা যে আইন করে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিটাকে কার্যকর করবে, ইমপ্লিমেন্ট করবে, এটা করতে সরকার বাধ্য কিনা। এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্টে বললো এ লেজিসলেশন অর এক্সিকিউটিভ অ্যাকশন মে নট কনফার্ম টু দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। নির্বাহী বিভাগের কোনো কাজকর্ম বা কোনো অ্যাকশন সেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অনুযায়ী হবে কিনা। মানে ওই যে আমরা পড়ছিলাম কিন্তু তোমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ওটা পড়ি নাই, আমরা পড়বো, সরি। তো যাই হোক, তো রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা আসলে কি কাজে লাগে, রাষ্ট্র আইন প্রণয়ন করার সময় এটা অনুসরণ করতে পারে। তো এখানে আদালত সেকেন্ড পয়েন্টে এটা প্রশ্ন রাখলো যে পার্লামেন্ট যেটা করতেছে এটা অনুসরণ করবে কিনা, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটাকে অনুসরণ করেই করবে কিনা, বাধ্য কিনা। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট ছিল দেয়ার মে বি লেজিসলেশন অর এক্সিকিউটিভ অ্যাকশন ইন ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। যে একেবারে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে ভায়োলেট করে মানে পার্লামেন্ট কি কোনো আইন তৈরি করতে পারে, এরকম একটা প্রশ্ন থাকলো। তো আমি 3টা প্রশ্ন আবার সামারি করি। সেটা হচ্ছে পার্লামেন্ট কোনো আইন তৈরি করে এই এফপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে বাধ্য কিনা, এটা প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পার্লামেন্টের কোনো কাজ এই প্রিন্সিপাল অনুসারে হবে কিনা, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে পার্লামেন্ট কোনো কাজ করলে কোনো কাজ কি এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটাকে একেবারে ডিরেক্টলি ভায়োলেট করতে পারে কিনা। এই 3টা পয়েন্ট ছিল। এবার উনি একটা অ্যান্সার দিল 3টা পয়েন্টের। প্রথম কথা হচ্ছে যে কোর্টের কোনো এরকম এখতিয়ার নাই যে পার্লামেন্টকে নির্দেশ দিবে যে আপনি এই যে এফপিএসপি কে বাস্তবায়ন করেন কোন আইন দ্বারা,
ঠিক আছে? প্রথম পয়েন্টে বললো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে আপনি আইন দ্বারা বলবৎ করেন এরকম কোনো এখতিয়ার আদালতের নাই। তাহলে প্রথম পয়েন্ট আমাদের সলভ, যে ঠিক আছে পার্লামেন্ট কোর্টের এরকম কোনো ক্ষমতা নেই যে পার্লামেন্টকে নির্দেশ দিবে। সেকেন্ড পয়েন্টে গেল যে পার্লামেন্ট কোনো কাজ করলে সেটা যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অনুসারে না হয়, তাহলে কোর্ট সেটাকে বাতিল ঘোষণা করতে পারবে কিনা বা সেখানে হস্তক্ষেপ করতে পারবে কিনা। তো সে প্রশ্নের উত্তর দিল যে না, কোর্ট সেটা পারবে না। থার্ড পয়েন্ট যেটা গেল, এটা হচ্ছে টুইস্ট। এটা একটু শোনো মন দিয়ে, যে ইংরেজিটা একটু পড়ি। অ্যাজ হি হোল্ডস, জাস্টিস নাইমুদ্দিন সে বলল, এ লেজিসলেশন হুইচ ইজ ইন দ্য ডিরেক্ট কন্ট্রাভেনশন অফ any of the fundamental principles calls for intervention by the court and is liable to be struck down as void in spite of provisions laid down in Article 8(2) of the Constitution of the fundamental principles are not judicially enforceable. আচ্ছা, তো উনি বলল যে আমাদের আর্টিকেল 8(2) বলা আছে যে আদালত এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। তো উনি বললেন যে 8(2) যাই বলা থাকুক না কেন, যে 8(2) বলা আছে যে এগুলো আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না, আচ্ছা ঠিক আছে আমি বলবৎ করলাম না, কিন্তু পার্লামেন্ট এমন কোনো আইন করতে পারবে না যে এটা বলবৎ করলাম না ঠিক আছে, কিন্তু এটাকে একেবারে ডিরেক্টলি ভায়োলেট করে কোনো আইন করতে পারবে না। যেমন কোনো আইন করলো একেবারে ডিরেক্টলি ভায়োলেট হয়ে যাচ্ছে, যে দেখা গেলো সরকার আমাদের খাবার দেবে না ঠিক আছে, কিন্তু এমন কোনো আইন করলো যে দেখা গেলো যে আমি দৈনিক এক বেলার বেশি ভাত খাইতে পারবো না, এরকম একটা আইন করলো, তাইলে তো হইলো না। হইলো তো ঠিক আছে, আপনার আমার খাবার দেওয়ার দরকার নাই, কিন্তু আপনি তো এমন আইন করতে পারবেন না যে আমি দিনে এক বেলা ভাত খাইতে পারবো, এমন আইন করা যাবে না। তো উনি এটাই বোঝানোর চেষ্টা করলো যে 8(2) যদিও বলা আছে যে কোর্টের মাধ্যমে এই নীতিগুলোকে বলবৎ করা যায় না, তবে তার মানে এই না যে আপনি এই নীতিগুলোকে ভায়োলেট করে কোনো আইন করবেন। ঠিক আছে, তো এটা গেল মোটামুটি আমাদের 8(2). তো এটা উনি কোন ক্ষমতায় বললো? এটা উনি বললো, তোমরা 7(2)তে তোমাদের আপু নিশ্চয়ই পড়াইছে। কি পড়াইছে বলো তো? কেউ একজন পড়ো, 7(2)টা পড়ো। কে পড়বে? আমাদের পড়বে হচ্ছে আরশি, আমাদের নতুন স্টুডেন্ট। 7(2) কি বলছে এটা পড়ো। যদি কোনো ব্যক্তি কোনো কার্য করতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলে কিংবা কর্ম অনুমোদন, মার্জনা, সমর্থন কিংবা না 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 অনুসমর্থন না, করলে আর্টিকেল 7(2), আর্টিকেল 7(2) আচ্ছা, ক্লজ জনগণের 2। হ্যাঁ পড়ো। জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম যে সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল হবে। তাহলে উনি এই লজিকটা দিল যে 8(2) যাই বলা থাকুক না কেন, 7(2) আবার বলা আছে সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো কিছুই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওনার যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়। তো আমরা হাইকোর্ট ডিভিশনের এই কথাগুলো বুঝলাম, বোঝার পরে তারপরেও মানে এটা জাস্ট একটা নির্দেশনা দিয়ে দিছে কোর্ট, ডিরেক্ট মানে একটা অবজারভেশন দিছে, এবং সংক্ষুব্ধ ব্যক্তিরা স্টিল মানে ওই যে আইনটা চ্যালেঞ্জ করে মামলা করলো, সে আইনটা হাইকোর্ট বাতিল করেনি। তারপরে ওনারা আপিল করলো অ্যাপিলেট ডিভিশনে। তো এই মামলাটা করে চারজনের নাম, একজনের নাম হচ্ছে আহসানুল্লাহ, তারপর হচ্ছে পেয়ারুল ইসলাম, পেয়ারুল, হ্যাঁ পেয়ারুল ইসলাম, তারপর হচ্ছে শামসুল কবির, আর লাস্টের জন হচ্ছে কুদরত-ই-ইলাহি পনির। এই চারজনের মামলাটা করে। পরে আপিল করে হচ্ছে কুদরত-ই-ইলাহি পনির, উনি আপিল করে বাকিদের পক্ষে। তো পরে আপিলে গিয়ে মামলাটার নাম হয় কুদরত-ই-ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। ওখানে গিয়ে আবার হাইকোর্ট ডিভিশনের যাবতীয় কথাবার্তা চেলে ফেলে দিল হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনের জাজরা। ওনারা কি বললো একটু আমরা বুঝি, তাইলে সামনে আগালাম।
তো হ্যাঁ, বলো, কিছু ভাই বলছো? জি, বলছি এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই? আমার ফোনে প্রবলেম করছে, আমি ক্লাস কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা, তুমি থাকো, যতটুকু শুনতে পাও শুনো, আমরা রেকর্ড দিব না। ঠিক আছে। তো তারপর হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন অ্যাপিলেট ডিভিশনে যখন মামলাটা গেল, উনি তখন কিছু কথা বললেন, অবজারভেশন দিলেন। সেটা কি একটু আমরা দেখি। সেটা হচ্ছে দ্য রিজনস ফর নট মেকিং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল জুডিশিয়াল এনফোর্সেবল ইজ অবভিয়াস। মানে খুবই চালাকিভাবে একটা কথা বললো, যেটা তো বোঝায়, এটা তো যে কেউ বুঝবে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে জুডিশিয়ালি এনফোর্সেবল করাই হয়নি সংবিধানে। বলেই তো দিছে আটের দুয়ে যে এগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল করাই যাবে না। উনি বললো কেন করা যাবে না, এটা তো বোঝাই যাচ্ছে। তো কেন করা যাবে না সেটা আমরা একটু দেখি। দে আর ইন দ্য নেচার অফ পিপলস প্রোগ্রাম ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন পিসফুল ম্যানার, নট ওভারনাইট। মানে এটা 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 হচ্ছে এমন কিছু ধরনের প্রোগ্রাম বা দেখা গেল যে কিছু নীতি যা আসলে অর্থ সামাজিক সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে নির্ভর করে। হ্যাঁ, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে এই নীতিগুলো নির্ভর করবে যে সরকার এটা কার্যকর করতে পারবে কিনা। এটা নট ওভারনাইট, এটা রাতারাতি কিছু হবে না, বাট গ্রাজুয়ালি, আস্তে আস্তে হবে। মানে কি বলছে উনি, বলছে যে এই নীতিগুলো তো বোঝাই যাচ্ছে যে কেন বাস্তবায়ন করেনি সরকার সংবিধানের মাধ্যমে। কারণ এগুলো এমন এক ধরনের নীতি, এটা হচ্ছে সমাজতান্ত্রিক স্টেটের অধিকার। তো সমাজতান্ত্রিক স্টেটের মতো আমাদের তো এত রিসোর্স নাই, এটা তো রাতারাতি করা যাবে না। এটা আমাদের যখন আস্তে আস্তে উন্নয়ন হবে তখন আস্তে আস্তে আমরা এগুলা কার্যকর করতে পারবো, সরকার করতে পারবে। তো ইমপ্লিমেন্টেশন অফ দিস প্রোগ্রামস, উনি প্রোগ্রাম বলছে, এগুলা নীতিগুলোকে প্রোগ্রামস বলছে, বাট ডাজন্ট ম্যাটার। ইমপ্লিমেন্টেশন অফ দিস প্রোগ্রাম রিকোয়ার্স রিসোর্সেস, টেকনিক্যাল নলেজ অ্যান্ড মেনি আদার থিংস। তো উনি বলছে এগুলাকে বাস্তবায়ন করার জন্য অনেক রিসোর্স দরকার, আমাদের আরো টেকনিক্যাল নলেজ দরকার। তো তারপর বললো মোটামুটি এগুলো উনি বলছে। ওনার মেইন পয়েন্ট তোমরা বুঝতে পারছো যে এই নীতিগুলো আসলে সমাজতান্ত্রিক স্টেটগুলোর জন্য, এবং এগুলো চাইলে রাতারাতি স্টেট বলবৎ করতে পারবে না। কেউ এসে বলে দিল যে আমার খাদ্যের অধিকার চাই, আমাকে 3 বেলা বাজার করে দেন সরকার। সরকার পারবে? সরকারের এত টাকা পয়সা আছে? যাই হোক, সরকার পারবে না। তো এই জন্য বলছে যে এগুলো রাতারাতি হবে না, এগুলো আস্তে আস্তে হবে, এখনই সম্ভব না। তো এখানে আরো কিছু কথা বলছে শাহাবুদ্দিন আহমেদ। আচ্ছা, ওনার ওনার আর কথাগুলো মানে খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা পরে আরেকজন বিচারপতির কিছু কথা শুনি। সেটা হচ্ছে জাস্টিস মুস্তফা কামাল। আমরা অ্যাপিলেট ডিভিশনের 2 জন জাস্টিসের কথা শুনবো। সেটা হচ্ছে শাহাবুদ্দিন আহমেদের কথা আমরা শুনে ফেলছি, আমরা এবার শুনবো মুস্তফা কামাল কি বলছে। হিজ লর্ডশিপ মুস্তফা কামাল কি বলছে উনি একটু শুনি। উনি বলছে হচ্ছে এমফাসিস দ্যাট আন্ডার আর্টিকেল 7(2) অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। ভালো করে শোনো, আন্ডার আর্টিকেল 7(2) 7(2), আন্ডার আর্টিকেল 7(2) কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, ঠিক আছে, বুঝলাম। অ্যান্ড ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, দ্যাট আদার ল টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনকনসিস্টেন্সি বি ভয়েড। কি বললো তাইলে? এই সংবিধানের সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয়, তাহলে যতখানি সাংঘর্ষিক হবে ততখানি বাতিল হবে। The fundamental principles of the state policy are not laws themselves but principles. উনি বললো, খুবই সূক্ষ্মভাবে বললো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা তো সংবিধানেই বলে দিছে, এটা তো কোনো আইন না, এটা জাস্ট কিছু নীতি। তাইলে এগুলা এগুলো ভঙ্গ হইলে তো সেটা আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না, এটা তো সংবিধানই ক্লিয়ারলি বলে দিছে। তো ক্লিয়ার আমরা? মানে উনি বলে দিছে, সুপ্রিম ল বলে দিছে যে এগুলা প্রিন্সিপালস নট লজ, তাই এগুলা আদালত কর্তৃক বলবৎ করা যায় না, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখানে একটা কথা খুবই মনে রাখবে গুরুত্বের সাথে, সেটা হচ্ছে তোমরা যখনই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কথা আসবে, হাইকোর্ট ডিভিশন জাস্টিস নাইমুদ্দিন আহমেদ যে কথাগুলো বলছে ওগুলো একটু বলার, ওখানে উল্লেখ করার চেষ্টা করবা 3টা কথা, এবং উনি 3টা কথার পরিপ্রেক্ষিতে কি সলিউশন দিছে। এবং অ্যাপিলেট ডিভিশনে গিয়ে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যেটা বলছে এবং জাস্টিস মোস্তফা কামাল যেটা বলছে,
এগুলো একটু পরীক্ষার খাতায় যখন উল্লেখ করবা, স্যাররা খুবই ইমপ্রেসড হয়ে যাবে, খুবই ভালো মার্ক দিবে তোমাদের। যেমন ওনার একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে সংবিধান এগুলো মানে রাষ্ট্র এগুলো বলবৎ করছে না ঠিক আছে, কিন্তু এগুলোকে ভায়োলেট করে কোনো আইন করা যায় না, ঠিক আছে, এটা একটা ওনার গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয় কথা হচ্ছে জাস্টিস মোস্তফা কামাল যেটা বলছে যে রাতারাতি এগুলো বলবৎ করা যায় না, কারণ এগুলো হচ্ছে সোশ্যালিস্ট রাইট, এগুলা রাষ্ট্রের আরো অনেক রিসোর্স দরকার, ঠিক আছে। আর তারপরে জাস্টিস মুস্তফা কামাল যেটা বললেন যে এগুলো তো সংবিধানে স্বয়ং বলেই দিছে যে এগুলা নীতি, এগুলা শুধুমাত্র নীতি, এগুলো কোনো আইন নয়, এজন্য আদালত কর্তৃক এগুলা বলবৎযোগ্য নয়, ঠিক আছে। তো আমরা তাইলে কি বুঝলাম এই আলোচনার পরিপ্রেক্ষিতে? আমাদের যে প্রশ্ন ছিল যে কোন আইন যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির সাথে ভায়োলেটিং হয় বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে সেই আইনটার স্ট্যাটাস কি হবে? আচ্ছা, আইনটার স্ট্যাটাস কিছুই হবে না, আইনটা আইনের মতো বলবৎ থাকবে, ঠিক আছে। আমরা কনক্লুশনে এই কথাটা বলতে পারলাম। তবে এটাও বলবো আমরা একই সাথে যে সে আইনটার কিছুই হবে না, তবে এমন কোনো আইন তৈরি করতে পারবে না যেন সে আইনটা দ্বারা একেবারে ডিরেক্ট ভায়োলেশন হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এতটুকু কথা আমরা সামারি করে দিব। ইন কনক্লুশন আমরা এই বলতে পারি এতটুকুই, দ্যাটস ইট, মামলা শেষ। এবার বলো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা আছে, প্রশ্ন করো, বা বুঝতে পারছো কিনা সেটাও বলো। অনেক কমপ্লিকেটেড একটা মামলা, চেষ্টা করছি একটু ইজিলি বলার। শাওন আলী, তুমি কি বুঝতে পারছো? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। আর ভাইয়া বলছি এটার উপর আমাদের শীট প্রোভাইডস করবেন। হ্যাঁ, আমি শিট দিয়ে দেবো, সমস্যা নেই। আমাদের নিউ ক্যান্ডিডেট আরশি, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, নিউ জি ক্যান্ডিডেট ভাই আরো আমি জি ভাইয়া, বুঝেছি। মানে মোটামুটি তো বোঝা যাচ্ছে না, নিজেরা একটু স্টাডি করতে হবে, ভাইরা একেবারে সব বলে দিলে নিজে আর কি পড়বা। জি ভাই আব্দুল্লাহ, বুঝতে পারছো? শিবলি, বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। এগুলো জাস্ট তোমরা একটু মাথায় রাখো, যদ্দূর মাথায় থেকে রাখো। তোমাদের সেকেন্ড টার্মে যে পরীক্ষাটা হবে সংবিধানে, এগুলো জাস্ট জাস্ট উল্লেখ করে দিলে, আমরা যদি বিশ্বাস করো এগুলো যদি জানতাম, and খাতা যদি লিখে আসতে পারতাম, যে স্যারই খাতা দেখুক সে প্লাস দিতে বাধ্য। জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখো, ক্লিয়ার? তো আমার মনে হয় এগুলো অনেকেই বুঝতে পারছো। আমরা একটু মূলনীতিতে ঢুকি এবার। আর্টিকেল 8, এতক্ষণ গল্প টল্প করলাম আমরা, ঠিক আছে, পড়াশোনা করি না, এগুলো হচ্ছে গল্প ছিল। এবার আমরা আর্টিকেল 8-এ যাই। আচ্ছা, আমি কি কিছু অ্যাড করতে পারি? হ্যাঁ, হোয়াই নট। আচ্ছা, এতক্ষণ ধরে ভাইয়া তো মামলা পড়াইলো, তো হচ্ছে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমরা কিন্তু অলরেডি সেকেন্ড পার্টে ঢুকে গেছি। তো সেকেন্ড পার্টে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে তোমার অনুচ্ছেদ 8 থেকে 25 পর্যন্ত। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে মূলত সংক্ষেপে আমি বলি যে এটা বোঝায় আসলে সেই সকল নীতি, এটা কিন্তু আইন না, নীতি বোঝায়, প্রিন্সিপাল, যে যেগুলো তোমার রাষ্ট্রের, মনে করো যে সামাজিক যে সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক বা কোনো বৈদেশিক যে নীতি আছে সেটা নির্ধারণে মূলত এই নীতিগুলো সহায়তা করবে। একটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে মনে করে রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের যে কর্মসূচি, হ্যাঁ, এগুলো কর্মসূচি হিসেবে কাজ করবে। এই যে 8 থেকে 25 অনুচ্ছেদগুলো, এগুলাকেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে। এই যে এটাকে কিন্তু প্রোগ্রাম রাইটসও বলা হয়ে থাকে, কারণ এটা কি করবে, একটা হচ্ছে কর্মকাণ্ডের কর্মসূচি প্রোগ্রাম হিসেবে কাজ করবে। তো আরেকটা ইনফরমেশন ইনক্লুড করি যে সর্বপ্রথম কিন্তু 1937 সালে তোমার আয়ারল্যান্ডের সংবিধানে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংযোজিত করা হয় আয়ারল্যান্ডের সংবিধানে 1937 খ্রিস্টাব্দে, বা 1937 সালে, খ্রিস্টাব্দ তো না, সরি, সালে। এরপর আস্তে আস্তে তোমার হচ্ছে 48 সালে বার্মার সংবিধানে, 50 সালে তোমার ভারতে, এবং সর্বশেষ
৬২ সালে তোমার পাকিস্তানে এবং তোমার সর্বশেষ ৭২ সালে তো তোমার বাংলাদেশের সংবিধানে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এগুলোকে সংযুক্ত করা হয় আসলে। এটার আরেকটা অপর নাম হচ্ছে নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক নীতি এগুলো কিন্তু ওই যে বললো যে তোমার ভাই যে আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না, কিন্তু আদালতের মাধ্যমে যদি বলবৎ করা না যায় কিন্তু তারপরও কিন্তু যে আইনটা তোমার সাংঘর্ষিক হবে তাই বলে কি সেটা কি হচ্ছে যে বলবৎ থাকবে না, বলবৎ থাকবে না। তোমার হচ্ছে যে রাষ্ট্র যখন হচ্ছে যে সাংঘর্ষিক কোনো যদি আইন তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি ৭-২ পড়ে ফেলছি যে যতখানি অসামঞ্জস্যপূর্ণ তত কিন্তু বাতিল ঘোষণা করার এখতিয়ার কিন্তু হচ্ছে আদালতের আছে। তো এখানে হচ্ছে তোমার এই যে বিভিন্ন জন কিন্তু এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো এটা কিন্তু হচ্ছে যে বিভিন্ন লেখক লেখক হচ্ছে বিভিন্ন নামে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে তোমার হচ্ছে যে ইয়ে করে ডিফাইন করে আসলে। তো এগুলাকে অনেকেই বলে যে হচ্ছে বিও আইডিয়াল, বিইউ বিইএইউ আইডিয়াল মানে হচ্ছে যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সিলেন্স, মানে তোমাকে বলে যে চরম উৎকর্ষের সর্বোচ্চ আদর্শ। মানে এটার কারণ হচ্ছে যে এই কারণেই বলে যে আসলে এই নীতিগুলো সুন্দর সুন্দর আদর্শের কথা বলে, কিন্তু উত্তম আদর্শের কথা বলে, এই জন্যই এটাকে বলছে দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্স। আর অনেকে আবার বলে কি এটাকে ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্ট, ডাস্টবিন অফ সেন্টিমেন্ট মানে বাস্তবিক আবেগের ডাস্টবিন বলে। কারণ হচ্ছে যে অত্যন্ত সুন্দর সুন্দর কথা তারপর তোমার হচ্ছে আদর্শের কথা সংবিধানে লেখা রয়েছে, কিন্তু বাস্তবায়নের নির্দিষ্ট কিছু কিন্তু বলা হয় নাই। তো এটা মূলত ওই যে সুন্দর বলতে হচ্ছে সুন্দর আবেগের কথা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। মজার না বলতো এই নামটা, রাষ্ট্র পরিচালনার মূলনীতির এই নামটা। আবার হচ্ছে অনেকে এটাকে বলছে যে ডেকোরেশন ইন দ্য কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধানের সৌন্দর্য। এটা যদিও বলবৎ করা না যায় তারপরও কিন্তু সুন্দর সুন্দর কথা কিন্তু এই সংবিধানের এটা কিন্তু অলংকার হিসেবে কাজ করে বিভিন্ন জায়গায়, যেমন ৮ থেকে ২৫ অনুচ্ছেদ যখন পড়বো অনেক ভালো ভালো কথা কিন্তু বলেছে। আরো একজন বলেছে যে এটাকে ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস বলা হয়, মানে হচ্ছে তোমার লক্ষ্য এবং আকাঙ্ক্ষার যে একটা কর্মসূচি এটাকে বলা হয়। এখানে কিন্তু আমরা যখন ৮ থেকে ২৫ পড়তে যাব তখন দরিদ্র দূরীকরণ তোমার হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলোর মানে রাষ্ট্রের কি কি লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু এখানে হচ্ছে আহ বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে। বুঝতে পারছো আমি কি বলছি? এবং অলরেডি তোমাদের একটা কথা বলেছি যে হচ্ছে যে মনে করো যদিও এটা নট জুডিশিয়ালি এনফোর্সেবল আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে যদি এসবের বিরোধী কোনো আইন হয় তাহলে কিন্তু কোর্ট বাতিল করতে পারে। তোমাদের একটা সিম্পল উদাহরণ আমি দেই, দেখো যে মনে করো যে রাষ্ট্র কিন্তু পতিতাবৃত্তি রোধ করার জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে যে না পতিতাবৃত্তি হচ্ছে রোধ হোক, কিন্তু রাষ্ট্র কিন্তু বাধ্য না এটা করতে। আবার দেখা গেলো যে কেউ হচ্ছে পতিতাবৃত্তিকে হালাল করার জন্য হচ্ছে যে একটা আইন তৈরি করলো, তাহলে কিন্তু সেটাকে অবশ্যই বাতিল বলে ঘোষণা করা যাবে ৭-২ অনুযায়ী। যদিও এটা জুডিশিয়ালি এনফোর্সেবল না, কিন্তু দেখা গেল যে এই মানে এইটার বিরোধী যদি কেউ একটা আইন তৈরি করে তাহলে তো সেটা অবশ্যই বাতিল বলে গণ্য হবে, তাই না? পতিতাবৃত্তি কি হালাল করা কি অবশ্যই বেআইনি, তাই না? এটাকে তো করা যায় না। আমি কি বোঝাইতে পারছি? এবার তাহলে বুঝছো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা কি মূলত? জি আপু। হুম, এখন ভাইয়া শুরু করুক। এখন এই যে আমরা পড়বো ৮ থেকে ২৫, এখন ৮ থেকে শুরু হোক। আচ্ছা, আর কোনো ব্যাপার না, আমরা মোটামুটি অনেক লম্বা ক্লাস নিছি আর মাত্র ২ থেকে ৩ মিনিট পড়াশোনা করব, তারপরে ছুটি, স্কুল ছুটি। তো আমরা ৮ থেকে শুরু করি। ৮-এ আমাদের বলছে মূলনীতি সমূহ, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। আমাদের মূলনীতিগুলো আসলে কি সে সম্পর্কে একটু কথাবার্তা বলছে। আচ্ছা ৮ কি হচ্ছে তুই পড়াবি নাকি আমি পড়াবো? কেন পড়ায় সমস্যা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পড়া। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস সম্পর্কে বলা আছে। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আমাদের কি সেটা বলা আছে আর্টিকেল ৮-এ। একটু দেখি আমরা। তো আর্টিকেল ৮-এর ১-এ বলছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র,
গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই নীতিগুলো এবং এইগুলো থেকে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে। ঠিক আছে? তাইলে দেখো খুব সূক্ষ্মভাবে একটা বিষয় কিন্তু এখানে বলে দিছে, সেটা হচ্ছে এই 4টা নীতি এবং এই নীতি থেকে আর যেসব নীতি তৈরি হবে সেগুলো সব রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে। তাইলে এই 4টা নীতি কি? এই 4টা নীতি হচ্ছে সংবিধানের মূলনীতি। ঠিক আছে? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে সংবিধানের মূলনীতি। আর এইগুলো সহ আরো যেসব নীতি আছে সেগুলো সব রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ঠিক আছে? তো এটার ভিতরে সূক্ষ্ম পার্থক্য। আর হচ্ছে এই যে দেখো 8-2 কি বলছে? 8-2 বলছে এই ভাগে বর্ণিত নীতিসমূহ কি হবে, এটা কি কাজে লাগবে, এই নীতি দিয়ে কি করব আমরা। এখানে বলছে বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হবে। 1 নম্বর কথা, নীতিগুলো কি হবে? 1 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হবে। ফাইন। 2 নম্বর কথা কি বলছে? আইন প্রণয়নকালে রাষ্ট্র এগুলো প্রয়োগ করবে। ওই যে আমরা মামলায় পড়লাম যে আইন প্রণয়ন করার সময় এই নীতিগুলো অনুসরণ করবে কিনা বা প্রয়োগ করবে কিনা, এই যে এখানে বলে দিচ্ছে যে প্রয়োগ করবে, কিন্তু এটা আবার পার্লামেন্ট বাধ্য না। যাই হোক, বাইন্ডিং না বলেই তো দিছে। তো যেই কাজগুলো করবে তার ভিতরে একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হবে, আইন প্রণয়নকালে রাষ্ট্র এগুলো প্রয়োগ করবেন এবং এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইন ব্যাখ্যার ক্ষেত্রে এই নীতিগুলো নির্দেশক হিসেবে বিবেচিত হবে। আর আরেকটা কথা বলছে 4 নম্বর, যে এগুলো রাষ্ট্র ও নাগরিকের কার্যের ভিত্তি হবে। এবং সর্বশেষ যেটা বললো যে এই নীতিসমূহ আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। কত ভালো ভালো কথা বলে তারপরে লাস্টে যাই বলে দিল এই নীতিসমূহ আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। ঠিক আছে? তো এই নীতিগুলো বেসিক্যালি আমরা বললাম যে এটা একটা গাইডিং প্রিন্সিপাল, এবং গাইডিং প্রিন্সিপাল রাষ্ট্র মানে পার্লামেন্ট চাইলে শুনতেও পারে, নাও পারে। ইটস নট ম্যান্ডেটরি। ঠিক আছে? বলে দিছে যে তুমি এগুলো করলে ভালো, তবে না করলে খুব বেশি সমস্যা নেই। এটাই বলে দিল লাস্টের কথাটা দ্বারা, এটা জুডিশিয়ালি এনফোর্সেবল করা যাবে না। তার মানে কি, যে পার্লামেন্ট যা করে করুক, যতক্ষণ না জুডিশিয়ারি এখানে হাত দিচ্ছে ততক্ষণ তো পার্লামেন্ট স্বেচ্ছাচারিত করতে পারছে না। আমি মানলাম কি মানলাম না সেটা আমার ব্যাপার, কারণ জুডিশিয়ারি তো এখানে এসে হস্তক্ষেপ করতে পারবে না, তাই না? কোনো জবাবদিহিতা তো নাই। যদি এটা জুডিশিয়ালি এনফোর্সেবল করা যাইতো, জুডিশিয়াল রিভিউ থাকতো, তাহলে পার্লামেন্ট এখানে স্বেচ্ছাচারিত করতে পারতো না, পার্লামেন্ট তখন মানতে বাধ্যই থাকতো। যাই হোক, তো এটাই বেসিক্যালি 8-এর কথা। আশা করি বুঝতে পারছো। এবার 9 কি বলছে? এই যে 9 থেকে সব সিরিয়ালি তোমরা এটা মনে রাখতে পারবা। যে 8-এ বলছে মূলনীতি সমূহ, এবার মূলনীতি সিরিয়াল অনুযায়ী পড়তে হবে। জাতীয়তাবাদ 9, 10 হচ্ছে 10 কই খুঁজেই পাইতেছি না। 10 হচ্ছে সমাজতন্ত্র, তারপর হচ্ছে 11 সরি, গণতন্ত্র। 10-এ হচ্ছে গণতন্ত্র। 10-এ গণতন্ত্র না? না না, নাকি সমাজতন্ত্র সমাজতন্ত্র? আচ্ছা, শাসনমৈত্রী। সরি, হ্যাঁ, সমাজতন্ত্র, এবং 11-তে হচ্ছে গণতন্ত্র। আচ্ছা, তো এটা সিরিয়াল অনুযায়ী। এই যে যেমন আমরা পড়লাম জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 11 থেকে 9 থেকে বাকি অনুচ্ছেদগুলা এই সিরিয়ালেই পড়বা। তো 9 আমাদের আছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। তো ন্যাশনালিজমটা আসলে কি বলছে আমরা একটু দেখি। এগুলা জাস্ট প্রিলির জন্য কাজে লাগবে, এগুলা খুব বেশি মনে রাখার দরকার নেই, জাস্ট কি ইনফরমেশন আছে এটাই মনে রাখলে হবে। এখানে বলছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই বাঙালি জাতির কি হবে? ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে এখান থেকে খুব ইজিলি একটা এমসিকিউ দিতে পারে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিটা আসলে কি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ঐক্য ও সংহতি। বাঙালি জাতির ঐক্য ও সংহতি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এবং এই যে বাঙালি জাতির একক সত্তা কি কিসে কিসে থাকবে, মানে আমরা যে বাঙালি জাতি আমাদের ভিতরে আসলে সিমিলারিটিস কি, এটা বলছে হচ্ছে প্রথমের দিকে। ভাষাগত ও সংস্কৃতিগত ভাবে আমরা একক, আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে কি ভাষাগত ও সংস্কৃতিগত
একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি, মানে আমাদের এই সত্তার কোনো মানে দুই রকম নাই, একক, একই, সবারই সত্তা এক, আমাদের ভাষাও এক, আমাদের সংস্কৃতি এক। আমরা কি করলাম? আমরা এই যে ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করলাম 1971 সালে। তারপর কি? মুক্তিযুদ্ধ করলাম। মুক্তিযুদ্ধ করে কি করলাম? বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করছি। এভাবে গল্পের মতো করে মনে রাখবা। তাইলে কি এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করলাম, কারা অর্জন করছে? বাঙালি জাতি অর্জন করছে। তাইলে সেই বাঙালি জাতির ঐক্য সংহতি এটা আসলে কি? সেটা বলছে লাস্টে। সে বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এটা নয় ক্লিয়ার? আচ্ছা, আমি একটু অ্যাড করি। জাতীয়তাবাদ মূলত হচ্ছে যে বলে যে এমন একটা আদর্শ যেটা হচ্ছে তোমার যে জাতির যে একটা আত্মপ্রতিষ্ঠার দাবিকে মূলত হচ্ছে বাস্তবায়ন করে। মানে দেখা গেল যে হচ্ছে যে কোনো জনসমাজের মধ্যে দেখা গেল কোনো বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, হ্যাঁ, সংস্কৃতি নানা কারণে যখন হচ্ছে গভীর একটা একাত্মবোধের সৃষ্টি হয়, এই একাত্মবোধের জন্যই কিন্তু জনসমাজের প্রত্যেকে হচ্ছে যখন নিজের সুখ দুঃখ, ন্যায় অন্যায়, তোমার হচ্ছে কি বলবো, মান অপমানের সমান অংশীদার মনে করে নিজেকে, তখনই কিন্তু জাতীয়তাবাদের জন্ম হয়। দেশপ্রেম কিন্তু হচ্ছে এই জাতীয়তাবাদের সঙ্গে মিলিত হয়ে জাতীয়তা বা মানে এই জাতীয়তা বোধের সঙ্গে মিলিত হয়ে জাতীয়তাবাদের সৃষ্টি করে। আর তোমার হচ্ছে যে জাতীয়তাবাদ হলো মূলত এমন একটা আদর্শ যেখানে তোমার হচ্ছে রাষ্ট্রের জনগণ তোমার মনে করো আন্তরিকভাবে বিশ্বাস করতে চায় যে তারা অন্য জাতির থেকে সব সময় শ্রেষ্ঠ, এই যে ভাষাগতভাবে, ধর্ম থেকে, সংস্কৃতি থেকে সব সময়। আর বাংলাদেশের জাতীয়তাবাদের যে বিকাশটা সেটা কিন্তু রাতারাতি ঘটে নাই, কিন্তু তোমরা কিন্তু জানোই যে জাতীয়তাবাদ বিকাশ ঘটছে অনেকগুলো ঐতিহাসিক ইয়ার মাধ্যমে। 52 সালের ভাষা আন্দোলন হয়েছে, আমরা ভাষার জন্য যুদ্ধ করছি। 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, 66 সালে 6 দফা গেল, 1969 সালের গণ অভ্যুত্থান, তারপর 70-এর সাধারণ নির্বাচন এবং সর্বশেষ 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এর মাধ্যমেই কিন্তু জাতীয়তাবাদের ইয়ে ঘটছে। তো বুঝতে পারছো যে জাতীয়তাবাদটা কি মূলত? আর নয় তো কি বলছে সেটা তো তোমাদের ভাই বলেই দিল, যে যারা ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট বাঙালি, সেই বাঙালি যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে কি করছে? মুক্তিযুদ্ধ করেছে। এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কি হয়েছে? অবশ্যই একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব অর্জন করেছি আমরা। এবং সেই বাঙালি জাতির এই যে ঐক্য আর সংহতি দিয়ে যে তোমার হচ্ছে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা অর্জন করলো, এটাই বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। বোঝা গেছে? হ্যালো, আমি কি বকে গেলাম? কেউ কি শুনলো না নাকি? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমাদের লাস্ট কন্টিনিউ করো। আর্টিকেল, হচ্ছে আর্টিকেল 10, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। তো এখানে কি বলছে আমরা একটু দেখি। সেটা বলছে আচ্ছা, আমার শীট থেকে বলি। মানুষের প্রতি মানুষের শোষণ থেকে মুক্ত, মানুষের প্রতি মানুষের শোষণ থেকে মুক্ত কি সমাজ নিশ্চিত লাভ করার জন্য? ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। কিন্তু আদতে তা হয়নি, আমাদের তো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটা এজন্য বলে যে এটা আসলে জাস্ট গাইডিং প্রিন্সিপালস। তো এখানে 10 বলছে যে মানুষের প্রতি মানুষের শোষণ থেকে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তো এটা প্রশ্ন আসতে পারে, আমাদের সংবিধানে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলা আছে? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে আসলে 15তম সংশোধনীর আগে এটা জাতীয় জীবনে মহিলাদের সর্বস্তরে অংশগ্রহণের একটা বিধান ছিল। পরে এটা কার্টেল করে নিয়ে গেছে, কার্টেল করে অন্য একটা আর্টিকেলে সংযুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে বলছি এটা পরবর্তীতে 19-এ নিয়ে গেছে, 19-এর 3-এ এটা যুক্ত করা হয়েছে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জানার জন্য জানাই রাখলাম
যা আগে এই আর্টিকেলে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে একটা বিষয় বলা ছিল, সেটা পরবর্তীতে 15তম সংশোধনীতে এখান থেকে এটা 1903-এ নিয়ে যাওয়া হয়েছে। তো আরেকটা জিনিস বলি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি? আমি আমি অনেকেই জানো, হয়তো পৌরনীতে পড়ে আসছো, তারপরে একটু বলে দিই যে এমন একটা, এটা আসলে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অর্থনৈতিক কার্যবলী নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, মানে যেখানে আসলে যে উৎপাদন হবে, আমাদের ফসল বা এনিথিং, উৎপাদনের উপকরণ মানে ব্যক্তিগত মালিকানা, মানে যে উৎপাদনটা হচ্ছে আমাদের, সেটার উপরে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, এটা সব সরকারের মালিকানা থাকবে এবং সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে বেসিক্যালি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু আমাদের এখানে তো তা হয় না, এটা তো ব্যক্তিগত মালিকানা চলে সবকিছু আমাদের। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের পড়াশোনা ছিল। তো আজকে পড়াশোনার পরিপ্রেক্ষিতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আলোচনা শেষ ভাইয়া করে ফেলছি। বাংলাদেশের ইকোনমি হ্যাঁ, বলো। বাংলাদেশের ইকোনমি মিক্স ইকোনমি না, আমরা তো ওই ধনতান্ত্রিক অর্থনীতি আর আপনার সমাজতান্ত্রিক অর্থনীতি দুইটার কম্বাইন করেই তো বাংলাদেশের ইকোনমি পরিচালিত হয়, তাই না? তো এটা তো কাগজে কলমে আছে, তুমি দেখো আসলে প্র্যাকটিক্যালি কোথায় আছে। ও আচ্ছা ভাই। প্র্যাকটিক্যালি এটার খুব এক অ্যাপ্লিকেশন নেই বললেই চলে। কিছু কিছু জিনিস তুমি ওটা একেবারে মানে এই যে ভাতা টাতা দেয়, বিধবা ভাতা, হেন তেন, এগুলো আসলে কিছু প্রিন্সিপালসকে বাস্তবায়িত করছে, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। কিন্তু আসলে যদি পিওরলি পুঁজিবাদী আহ, যেটা বৈশিষ্ট্য বলে, সেটা সবকিছু বাংলাদেশের সাথে মিলে যায়। আসলে সোশ্যালিজমের কোনো কিছুই বাংলাদেশে আমি তো দেখতে পাই না। আসলে কাগজে কলমে অনেক কিছুই থাকে, যেটা আমাদের সংবিধানেও বলা আছে, কিন্তু আমি আমি আসলে ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা আসলে আছে। তবে আমাদের কোথাও লিখতে গেলে এটা আমাদের সাংবিধানের সোর্স উল্লেখ করে লেখাটাই ভালো, যে গণতান্ত্রিক উপায়ে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই যে প্রিয়াম্বেলে বলা আছে। যাই হোক, ওই কথাবার্তাগুলো একটু লিখে দিতে পারো যে প্রিয়াম্বেলে আমাদের বলা আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, এই আর কি। প্রতিষ্ঠার আসলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সংবিধানে। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমাদের প্রশ্ন আছে। তোমাদের তো কুইজের ব্যাপারে কথাবার্তা ছিল, মানে আমরা কিছু প্রশ্ন ধরবো, যাকে ধরবো সে উত্তর দিবা, এই আর কি। না পারলে কোনো সমস্যা নেই। কয়েকটা প্রশ্ন ধরবো, খুব বেশি না। প্রশ্ন কাকে ধরা যায়? আচ্ছা, এনিওয়ান, যে পারবা সে। আমরা এত রিজিড না করি, পরবর্তীতে আমরা আস্তে আস্তে পড়াশোনার বেসিসে এটা আরো বেশি কঠিন করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের সংবিধান কার্যকর হয় আসলে কোন তারিখে? এটা আমরা বলেছি। 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। হ্যাঁ, ঠিক আছে। আর সংবিধান আহ পাশ হয় কত তারিখে? হ্যাঁ, কেউ একজন বলছিল মনে হয়। রেসপন্স করো কেউ, এটা পড়াইছি তো আমরা। হ্যাঁ, 4 নভেম্বর। হ্যাঁ, রাইট, 4 নভেম্বর 1972। এটা কনফিডেন্সের সাথে বল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নাগরিকগণ কি বলে পরিচিত হবেন? বাংলাদেশী বলে পরিচিত হবেন বা গণ্য হইবেন। হুম, ঠিক আছে। এটা এবার কোথায় বলা আছে একটু বলো তো স্পেসিফিক ভাবে। এই যে বাংলাদেশি বলে পরিচিত হবেন, এটা কোথায় বলা আছে? চটপট উত্তর দাও। কোন অনুচ্ছেদে বলা আছে? না দেখে বলো। এই তোমরা কেউ পড়াশোনা করো না তো? চতুর্থ চতুর্থ অনুচ্ছেদে।
ভুল হলো। 6-এর 2-এ বলা আছে। আগের দিনটা খুব ভালো করে বলছিলাম যে ভালো করে পড়তে। 6-এর 1 এবং 6-এর 2 দুটাই ইম্পর্টেন্ট। 6-এর 1-এ বলছে নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত হবে এবং 6-এর 2-এ বলল